রেডিও নিউ টাউনের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই নিউট্রি টক শো এপিসোডের, মানে একটা নতুন এপিসোডে। তো প্রত্যেক এপিসোডেই আমি রুথলিন রেডিও নিউ টাউনের সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুদের বলি কেমন করে হেলদি থাকতে হবে। এমন করে বলছি যেন আমিই বলি না, আমার সঙ্গে থাকে সঙ্গীতা, ডায়েটিশিয়ান সঙ্গীতা মণ্ডল, ওই বলে। সো ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ রুথলিনদি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমার সঙ্গে থাকলেই আমি ভীষণ ফিট অ্যান্ড হেলদি থাকি। তুমি কেমন আছো বলো? আমি তো সবসময় ভালো থাকি, সবার জন্যই, আর সবাইকে ভালো রাখি। একদম। তো আজকে সঙ্গীতার কাছে আমার না কিছু বিশেষ বিশেষ প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো শুধু নিউ টাউনের নয়, অনেক মানে বিশেষ করে মায়েদের প্রশ্ন এটা, বুঝলে? আজকে বলতে পারো আমি রিপ্রেজেন্টেটিভ অফ মেনি মাদার্স। তাদের প্রশ্নগুলোই তোমার সামনে আমি তুলে ধরবো একে একে। তো প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে ছোট বাচ্চারা আজকাল ভীষণ পিকি এবং ফাসি ইটার। এটা খাবো না, ওটা খাবো না, মানে আমার নিজের বাড়িতেও দুটো আছে, তারাও একেবারে ওই রকমই। এটা খাবো না মানে গ্রিন দেখলে না, অরেঞ্জ দেখলে না, মানে আমি এই কালার্সগুলো বলছি অফ ডিফারেন্ট ভেজিটেবলস। খাবো না মানে এদেরকে নুডল দেওয়া হয় এই কারণে যাতে খান কতক সবজি খাওয়ানো যায়, বা ফ্রাইড রাইস একটু করে দেওয়া যাতে একটু সবজি খাওয়ানো যায়। ওরা শুধু কার্বোহাইড্রেটটা খেয়ে বাকি ভেজিটেবলসগুলো ফেলে দেবে, মানে খাবো না। তো এই রকম অবস্থায় টু গেট আ প্রপার নিউট্রিশন ফর কিডস, আজকে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো। বিশেষত বিষয়টা কিন্তু আজকে নিউট্রিশন ফর কিডসই থাকবে। সো প্রথমেই যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে ধরো আমার বাচ্চা ঠিকঠাক বড় হচ্ছে কিনা বা ঠিকঠাক তার বৃদ্ধি পাচ্ছে কিনা, সেইটা কি করে বুঝবো, মানে মাপকাঠিটা কি? এটার মাপকাঠি হচ্ছে খুব সিম্পল। সিডিসি আমাদের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা চার্ট দিয়েছে, সেই চার্টটা আপনারা অনলাইনে গিয়ে সেটা পেয়ে যাবেন, এবং হসপিটালে ডিসচার্জের সময় দিয়ে দেওয়া হয়। সেই চার্টটার মধ্যে আপনাকে জাস্ট নিজের প্রত্যেকটা মাসে সেই চার্টে হাইটটা পুট করতে হবে আর ওয়েটটা পুট করতে হবে, দিয়ে হাইট আর ওয়েটের যে পয়েন্টটা থাকে বা সেটার পয়েন্টটাতে আমাকে দেখতে হবে যে পয়েন্টটার আপওয়ার্ড গ্রোথ আমার আসছে কিনা, বা যে প্যারামিটারটা দিয়ে রেখেছে সেই লাইনের নিচে না ওপরে, না না নাকি লাইনের সমান সমান যাচ্ছে। হ্যাঁ, এদের সাথে সাথে হাইট ওয়েটের ওদের একটা চার্ট দেওয়া থাকে। তো ছেলে মেয়ের জন্য দেখেছি দুটো আলাদা আলাদা থাকে। কারণ যেহেতু আমার একটি ছেলে এবং একটি মেয়ে, তো ওটা দেখা যায় যে তাদের একটা তারতম্য আছে, সেই মাপকাঠিটা তো মোটামুটি সেট রয়েছে, সেট করা আছে, এটা দেখলেই বুঝতে পারবো। আর এমনি জেনারেলি আমরা যদি দেখি যে আমাদের চোখে যাতে না পড়ে যে বাচ্চাটা হুট করে মানে হাইটটা থেমে গেল। হ্যাঁ, অনেক সময় আমি এটাই বলছিলাম যে আমরা বুঝতে পারছি, আমরা বলি যে কি রে তোর হাইটটা তো বাড়ছে না, একই রকম রয়ে গেছিস, তার মানে হ্যাঁ মানে 3 বছরের জামা এখনো পরে ফেলছিস, মানে 3 বছরের পুরনো জামা এখনো পরে ফেলছিস, এখনো তোর হাইট বাড়ছে না, এরকম আমরা দেখি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলবো যে নিশ্চয়ই সেই বাচ্চাটার নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সিস আছে, বা ক্যালসিয়াম ইনটেক খুব একটা ভালো নয়। তাই জন্য কিন্তু তাকে দেখে নিতে হবে যে প্রত্যেক ইয়ারলি যাতে একটা ইঞ্চ গ্রোথ হয়, একটা ফেশিয়াল গ্রোথ বা আমার বডিলি যে গ্রোথটা দেখতে পাচ্ছি সেটা যেন আমরা লক্ষ্য করতে পারি নর্মাল বাচ্চাদের মতন। আর এটা মাপকাঠি একটা সিম্পল মাপকাঠি হতে পারে যে বাড়িতে একটা দেওয়ালে ওই প্রত্যেকটা মাসে বা প্রত্যেকটা 6 মাসে যদি একটা স্কেল বা পেন্সিল দিয়ে একটা দাগ করে দেওয়া হয় যে কতটা বাড়ছে, এটা দেখলেও ওরা খুব খুশি হয়ে যায় যে আমি এতটা বেড়েছি বা আমি এতটা হাইটে বেড়েছি। একটি বিজ্ঞাপনের মতো, দেখো আমি বাড়ছি মামি। হ্যাঁ, তো সেইটা মনে হয় আমরা বুঝতে পারি। তবে আজকাল প্রি স্কুলে বা যে কোনো আঙ্গনওয়াড়ি স্কুলেও কিন্তু এটা থাকে, মানে সেখানে, কারণ সবার বাড়িতে তো মানে সত্যি একটা মেশিন রাখা তো সম্ভব নয়, ওয়েট মেশিন বা হাইট মাপার যন্ত্র সবসময় আমরা রাখতে পারি না, সেটা ডাক্তারবাবুর কাছে গেলেই আমরা পাই, বা প্রথমেই সেটা করা হয়, আগে দেখে নেওয়া হয় বাচ্চার ঠিকঠাক ওয়েট গেইন এবং হাইট বৃদ্ধি হচ্ছে কিনা। একদমই। তো
তো এটা আমাদের যেহেতু প্রত্যেকটা ডক্টরেস বা গভর্নমেন্টের কোনো হসপিটালে বা কোনো ক্লিনিকে বা অনেক সময় স্কুলের বাচ্চাদেরও হাইট মেপে থাকে, আর Right. আঙ্গনওয়াড়িতে তো ওটা মাপা হয়। তো সেক্ষেত্রে আমরা জানতে পেরে যাই যে আমাদের হাইট আর ওয়েটটা সবার মতো নর্মাল আছে, না একদম কম, না একটু বেশি। অনেকে ওবেসিটিতে ভুগছে হয়তো, তো তাদেরটাও কিন্তু বোঝা যায় যে ওবেস হয়ে গেছে। তো বাচ্চারা ওবেস হয়ে গেলেও প্রবলেম, আর আন্ডার নিউট্রিশনে গেলেও প্রবলেম, দুটোই কিন্তু ম্যাল নিউট্রিশনের আন্ডারে পড়ে। তো দু ক্ষেত্রেই আমাদের কিন্তু নজর রাখতে হবে বাচ্চাদেরকে। ওকে, তো ইন দ্যাট কেস শিশুদের গ্রোথে বেসিক্যালি কি ধরনের খাবার বা পুষ্টির প্রয়োজন রয়েছে? বেসিক্যালি যেটা হচ্ছে, আমাদের বাড়িতে একটা প্রচলন আছে, আমাদের বাঙালি বাবা মা বা ইন্ডিয়ান যদি বলি, ইন্ডিয়ান পেরেন্টস যদি আমি আমরা জানি তুমি কোন পুরোটা দিকে বলি, যাচ্ছ, বলবে যে পেট ভরে ভাত খা, ঠিক হ্যাঁ, এটাই বলছিলে তো? একদম বলবে যে পুরো যেন ভাতটা মানে খাওয়া মানেই ভাত খাওয়া, ঠিক, এটা যেন একদমই আমরা চেঞ্জ করতে পারিনি। তো এখান থেকে কিন্তু এখন আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে শুধু ভাত নয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কিন্তু প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই তিনটে পড়ে। আর সবার আগে কিন্তু আমরা প্রোটিনটাকেই এখানে আমরা ধরবো ফার্স্ট, বিকজ গ্রোথের ডেভেলপমেন্টের জন্য কার্বোহাইড্রেটের পাশাপাশি কিন্তু প্রোটিনটাও খুব অ্যাবসলিউটলি মানে দরকারি। আর প্রোটিন যদি বডিতে না যায়, তাদেরই কিন্তু স্টান্টেড গ্রোথ আমরা এই যে দেখো আমি বাড়ছি মাম্মি, এই বাড়বার জন্য কিন্তু মানে গ্রো ফুড কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন। অ্যাকচুয়ালি। আর এই যে মাসল বা এই যার জন্য আমরা দেখি যে বড়রাও যারা জিম করছে তারা কিন্তু ওই প্রোটিন শেক বা বিভিন্ন ধরনের প্রোটিন ইনটেক ডিমের করে, সাদা অংশটা ডিমের খাচ্ছে। সাদা অংশ কিন্তু খাচ্ছে। বাচ্চাদের জন্য ডিমের সাদা না, বাচ্চাদের জন্য গোটা ডিমই খেতে হবে, কারণ ভিটামিনস গুলো ওদের লাগে। দরকার। তো এই ক্ষেত্রে ভিটামিনস এর অভাবেও কিন্তু আমরা স্টান্টেড গ্রোথ দেখে থাকি। আচ্ছা, মিনারেলস এর জন্য যেভাবে ক্যালসিয়াম, ফসফরাস এগুলোর জন্য দেখে থাকি, সেরকম কিন্তু ভিটামিনসও মেনলি ইম্পর্টেন্ট। আমাদের যেরকম ভিটামিন এ বা এরকমের কিছু সাপ্লিমেন্টেশন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট দেয় ছোটবেলায় বাচ্চাদেরকে। তো সেভাবেই কিন্তু ভিটামিন এটা খুব বডিতে দরকার। যেভাবে তার জন্য আমরা যেটা জানি যে ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটে রকম ভিটামিনকে কিন্তু ফ্যাট না থাকলে অ্যাবজর্পশন হয় না। তো এই ভিটামিনসগুলোতে কিন্তু ফ্যাটের দরকার থাকে, তার জন্য অল্প পরিমাণ ফ্যাট খেতেই হয়। আর তার জন্য ডিমের কুসুম কিন্তু আদর্শ বাচ্চাদের জন্য। অ্যাবসলিউটলি। আর একটু আধটু ঘি রোজ যদি খায় বা বাটার একদমই যদি খায়, ভীষণই ভীষণ ভালো। প্রয়োজন কিন্তু কারণ ওই আমি ফ্যাটটুকু। বলতেই আসছিলাম যে ঘিয়ের মধ্যে ডিএচএ, ইপিএ এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে উপস্থিত থাকে। আর ফ্যাটি অ্যাসিড যেগুলো ভিটামিন গুলো থাকে, তার পাশাপাশি যেগুলো ফ্যাটি অ্যাসিডগুলোও কিন্তু থাকে, ওমেগা 3, এগুলোও কিন্তু অল্প একটু ঘিয়ে পাওয়া যায়। তো এগুলো কিন্তু আমাদের গ্রোথের ক্ষেত্রে একদম খুব কাজে লাগে। আর আমাদের যেটা করা উচিত, যে কোনো ডালের মধ্যে যদি ঘি বা ভাতের সাথে ডালের সাথে ঘি বা খিচুড়ি এই রকম ধরনের খুব হোল মিল, এবং অদ্ভুতভাবে ভাবো আমাদের গোটা ইন্ডিয়ান মিলের মধ্যে কিন্তু পাঞ্জাবে হয়তো পরোটার ওপরে ঘি মাখাচ্ছে, আবার রাজস্থানে খিচুড়ির ওপরে ঘি দিচ্ছে। আমরা ঘি ভাত খেতে ভালোবাসি, আলু সেদ্ধ, ঘি ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, তুমি যেটা বলে আদর্শ। আবার সাউথ ইন্ডিয়ানরা যখন খাচ্ছেন তারাও কিন্তু আপ্পামের ওপরে একটু ঘি লাগিয়ে খাচ্ছেন। সো ফ্রম নর্থ টু সাউথ প্রত্যেকটা খাবারে কিন্তু এই ক্লারিফাইড বাটার বা ঘি আমরা খাই। সো অটোমেটিক্যালি আমাদের পূর্বপুরুষ যারা মানে এই খাবার ধরনের খেয়ে আসছে, আমরা বাড়ির খাবার আমরা বলি যে সব থেকে ভালো পুষ্টি পাওয়ার জন্য, আমার মনে হয় এর থেকে ভালো নিদর্শন বোধহয় আর কিছু হতে পারে না। আমাদের ইন্ডিয়ান যা ডায়েটের যা সুন্দর একটা মানে প্রত্যেকটা স্পাইসেস থেকে শুরু করে বাচ্চাদের গ্রোথের জন্য প্রোটিন, তারপর কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে ফ্যাট, এই প্রত্যেকটা মিলে কিন্তু আমাদের এই 3-4টে সবসময় থাকে। আর আমাদের খাবারগুলোও হয় তার সাথে হচ্ছে গিয়ে একটু জল নিয়েও আমরা বসি, অল্প একটু করে জল খাই। হ্যাঁ, আমি সেটা বলবো না যে অনেক বাচ্চার অভ্যাস আছে যে খাওয়ার আগে জল, তারপর 1 গ্লাস ভাত জল খাওয়া, এটা কিন্তু বাচ্চার গ্রোথে খুব এফেক্ট করে। এটা কিন্তু আপনারা করাবেন না, বড়দেরও ইনফ্যাক্ট এটা করা উচিত না, হজমে কিন্তু গন্ডগোল হয়। আমি পুরো ভাতটা শেষ করলাম, 10 মিনিট পর বাচ্চাকে আমি অল্প একটু জল খাওয়ালাম। এটা কিন্তু খুব জলও কিন্তু দরকার বডিতে, কিন্তু কোন টাইমে, খাবার খাওয়ার 15 মিনিট আগে আর 15 মিনিট পর কিন্তু জল খাওয়া একদমই উচিত নয়। আর সেটা দই হলো, মাছের ঝোল হলো, সেখান থেকে তো আমি জল পাচ্ছি অলরেডি। মানে বেশি শুকনো খাবার খাওয়ালে যেটা হয় বাচ্চারা তখন অটোমেটিক্যালি জল চাইবে। তার থেকে আমরা একটুখানি ডাল বা একটু ঝোল, যেটা তুমি বললে, সেটা খাইয়ে দিলে সুবিধাও হয় খেতে, একদম মানে সুন্দর মেখে তারা খেয়ে নেবে। তো আমরা তো ভীষণভাবে ভারতীয় খাবারের কথা বললাম, কিন্তু বেশ কিছু শব্দ যেগুলো
আজকাল, আগে হয়তো আমাদের মা বাবারা এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না, ডাক্তারবাবু বলে দিয়েছেন ছেলে মেয়ে বড় হচ্ছে ঠিকঠাক হচ্ছে ব্যাস। কিন্তু আজকাল আমরা আবার বেশ কিছুটা এই ডিএইচএ কিসে আছে এই সমস্ত কিছু দেখি অনেক খাবারে, এবং আমরা বেশ আজকাল অনলাইন ঘেটে টেটে দেখি যে আমার ছেলে মেয়ের কোন খাবারটা ভীষণ দরকার। সকালবেলা রাতের বেলা হয়তো অ্যালমন্ড ভিজিয়ে রেখে বা রেজিনস ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়াচ্ছি, বা অনেক সময় বলছি ওয়ালনাট খাওয়া দরকার। এইগুলো কি সত্যি আমরা একটু বাড়াবাড়ি করি না, এগুলো সত্যি প্রয়োজন? এটা সত্যিই প্রয়োজন, কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের জন্য প্রথমেই বলি আমাদের কিন্তু চীনাবাদাম আছে, হ্যাঁ, সেটা কিন্তু রোস্ট করে খাওয়া যায়, আর সেটা পিনাট বাটার হিসেবে তো এখন ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বলবো বাড়িতেই আপনি অল্প একটু নুন দিয়ে সেই পিনাট বাটার তৈরি করে ফেলুন, আর না হলে আপনার যদি সামর্থ্য থাকে একটুখানি আমন্ড, একটুখানি ওয়ালনাট, আর একটুখানি পেস্তা বা একটু ডেট, একটু খেজুর আমি দিলাম। তো এই সমস্ত কিছু ভিজিয়ে রাখুন রাতের বেলা, বা রোস্টেড খান, বা এমনি নর্মালও আপনি রান্নাতে দিয়ে খেতে পারেন। বাচ্চাদের জন্য আমি বললাম এটা। হ্যাঁ, আজকাল তো বিভিন্ন ধরনের আমন্ড মিল্ক বা এগুলো পাওয়া যাচ্ছে, যারা ল্যাকটোজ ইনটলারেন্স বাচ্চারা অনেক সময় না চিবিয়ে খেতে চায় না, একদম ভালো লাগে না ওদের অতক্ষণ ধরে বাদাম চিবোবে মুখের মধ্যে লজেন্সের মতো হলে গলে গলে যাচ্ছে। ঠিক আছে, বলবো যে আইসক্রিমের মধ্যে যদি এই নাটস গুলো দিয়ে দেওয়া যায়, বা হয়তো কোনো একটা বাদাম দুধের মধ্যে বাদাম মিল্ক সেভাবে করে দেওয়া যায়, বা সবচেয়ে ভালো হয় কোনো সুজির উপমার মধ্যে যদি প্রথমে এইসব বাদাম বা কি বলবো কিশমিশ এগুলো যদি একটু ঘিতে ভেজে তারপর যদি দেওয়া হয়, তাহলে তো বাচ্চারা একদম না করে না। না, এটা দেখেছি বাচ্চাদের হালুয়া বা যে কোনো ধরনের পায়েস ওদের খুব পছন্দ। তো ভাতও খাওয়া হলো, দুধও খাওয়া হলো, আবার এই তুমি যেগুলো বললে বিটা ক্যারোটিনটা যেটা বলছি, বিটা ক্যারোটিনটা খুব দরকার। মানে হচ্ছে এই যে হালুয়া বলছি আমরা, তো মেন কথা গাজরের হালুয়া, তো বিটা ক্যারোটিনটা আমাদের গাজর থেকে কিন্তু আমরা পাই। এবার গাজরের স্যুপ হলো, টমেটো স্যুপ হলো, এখান থেকে যে বিটা ক্যারোটিনটা পেলাম সেখানে অল্প একটু তেল দিলাম, যেগুলো প্রথমেই আমি বললাম যে ADE এগুলো কিন্তু ফ্যাট ছাড়া বডিতে অ্যাবজর্পশন হয় না, তো এইগুলো কিন্তু ফ্যাটের সাথে নিতে হবে। হালুয়ার সাথে যদি আমরা নিই, এটা কিন্তু বাদাম তার সাথে হালুয়া একটু ঘি, ব্যাস, তাহলে একদম জম্পেশ। আমার তো মনে হয় যে কোনো বাচ্চা হালুয়া খেতে পছন্দ করে, মোটামুটি সেটা কেউ ড্রাই পছন্দ করে, কেউ একটু ঝোল ঝোল পছন্দ করে, কিন্তু সুজির হালুয়া বা সুজির পায়েস পছন্দ করে না এরকম বাচ্চা খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কারণ আমার নিজেরই ভীষণ পছন্দের এটা, আর বিশেষ করে মানে আমি কখনো যদি যাই গুরুদুয়ারাতে, আমি ওয়েট করে থাকি কখন আমাকে ওই ঘি চপচপে হালুয়াটা দেবে আর কি। টু বি ভেরি অনেস্ট, ভীষণ ভালো লাগে আমার খেতে। তো মানে এটাও একটা অদ্ভুত ব্যাপার, যেগুলো ধরো এই খিচুড়ি বা এই হালুয়া, যেগুলো ধরো ফ্রি ফুড ফর এভরিবডি, আমি বলছি যে কোনো ইকোনমিক্যাল ব্যারিয়ার ছাড়াও যে ফ্রি ফুড পাওয়া যায়, সেগুলোও কিন্তু কত নিউট্রিশনাল ভ্যালু রয়েছে ভাবো। হ্যাঁ, আমাদের এখানে যেটা মন্দিরে বা মসজিদে যেটা সবসময় যেটা দেওয়া হয়, সেখানে কিন্তু প্রথমেই ফল, আর তারপরে তার সাথে থাকে খিচুড়ি, তারপর থাকে ছ্যাঁচড়া, এরকম। তার ছ্যাঁচড়া মানেই হচ্ছে আমার মিক্সড ভেজিটেবল, তার সাথে লিফি ভেজিটেবলস এর একটা মিক্স কম্বিনেশন। তো এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের ছোট থেকে, যদি দেখেন কেউ সবজি খাচ্ছে না, যেহেতু আমি এতগুলো মিনারেলস বা ভিটামিনসের কথা বললাম, বেশিরভাগই কোথায় থাকছে? ফল, সবজি, শাক, এটাতেই থাকছে। তো আমরা যদি তাদেরকে কখনো মন্দিরে নিয়ে গেলাম বা তাদেরকে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে সবাই আমরা একসাথে খাচ্ছি, তাদের দেখে কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে শেখে, আর বাচ্চাদের মনে হয় যে সবার সামনে আমি খাবারটা নষ্ট করব না, যে ক্ষেত্রে যেটা হয় সবজিটা ফেলে দেওয়া, যেটা তুমি বলছিলে, পয়েন্ট তুমি বলেছো। আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে এইভাবে কিন্তু শেখাতে পারি বাড়িতে যখন পুজো হয়। মানে এটা আমি ইনফ্যাক্ট আমার বাচ্চাদেরকে এটা বলেছি, দেখো সবসময় মন্দিরে গিয়ে কিন্তু প্রসাদ হয় না, আমরা বাড়িতেও যে খাবারটা খাচ্ছি এর মধ্যে অন্নপূর্ণা রয়েছে, বা ইট ইজ গডস গিফট টু আস, যে ঈশ্বরের আমাদের কাছে ব্লেসিং যে আমরা খেতে পাচ্ছি। সো ডোন্ট ওয়েস্ট ফুড। এই যে আমরা প্রোটিনের কথা বলছি বা নিউট্রিয়েন্টসের কথা বলছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ভ্যালুজও অ্যাড হয়। ডোন্ট ওয়েস্ট ফুড, এটা কিন্তু খুব ভালো তুমি বলেছো, ভেরি ইম্পর্টেন্ট লেসন। কারণ আমরা সবাই চেষ্টা করি যে আমাদের সন্তান দুধে ভাতে যেন থাকে, কিন্তু তার সাথে সাথে দুধ ভাত যেটা তার পাতে এসেছে সেটা যেন অন্য কাউকে ডিপ্রাইভ করে না আসে, এবং সে যেন এই পাতটা নষ্ট না করে। So that is also a very important lesson for our kids.
একদম তার সাথে সাথে আরও একটা জিনিস বলবো, কারণ অ্যাকচুয়ালি এত মায়ের এত প্রশ্ন, আমি একটুখানি ক্লাব হ্যাঁ, করে করেই তোমাকে বলছি। একদম নিশ্চয়ই। হ্যাঁ, তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে একটা ব্যালেন্সড ডায়েট, আমাদের Meal ইন্ডিয়ান কিভাবে, হ্যাঁ। মিল যেটা রয়েছে, এটা ব্যালেন্সড মিল, সেটা ঠিকঠাক ব্রেকফাস্ট এবং লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, তারপরে ডিনার, যেটা আমরা রোজকার বাড়িতে খাই সেটা একটু ঠিকঠাক পরিমাণে খাওয়ালেই বাচ্চাদের জন্য সম্পূর্ণ পুষ্টি তারা একদম, পাবেন। একদম পাবে, হ্যাঁ, সম্পূর্ণ পুষ্টি পাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, অনেক সময় যদি আপনার বাচ্চা পিকি ইটার হয়, তাদেরকে কিন্তু একটু ফ্রাই করে কোনো ভেজিটেবলস, বা আমরা যেরকম বাইরে থেকে ফ্রেঞ্চ ফ্রাইজ আনি, তখন যদি আমরা ক্যারেটের ছোট ছোট ইয়ে করে ফ্রাইজ ওটাকে করে যদি দিই, ফ্রাইজ সুইট করে দিই, পটেটো। বা সুইট পটেটো ফ্রাই করে দিই, তো এগুলো থেকে না ওদের খাবারের খুব ইচ্ছা হয়। আর আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে যে পটল আনলো তো বাড়িতে 4 দিন পটলই হলো, হ্যাঁ, এটা এইটা কিন্তু ঠিক। বাচ্চারা একদম পছন্দ করে না। তো আপনাকে কিন্তু পটল আনলেও সেটার ভেরিয়েশনস দিতে হবে। অ্যাবসলিউটলি, কোনোদিন দই পটল করলেন, কোনোদিন পটলের দোরমা করলেন। পটলের দোরমা আমি একটা বলি, আজ প্রত্যেকদিন তুমি রেসিপি বলো, আমি আজকে রেসিপি বলবো না, কিন্তু একটা ট্রিক বলবো অ্যাজ আ মাদার। সেটা হচ্ছে পটলের দোরমা উঠতে ট্রেজার হান্ট। তার মধ্যে সি ফুড, মানে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দেওয়া যায়, যদি চিংড়ি মাছ অ্যালার্জি হয় চিকেন দিয়ে দেওয়া যায়, না হলে ডিম দিয়ে দেওয়া যায়। যারা একদম ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু সুন্দর সোয়া চাংস, আলু দিয়ে ওদের বলুন যে ট্রেজার হান্ট, ভেতরে কি আছে খুঁজে বার করো। তো আমার মনে হয় বাচ্চারা খুব খুশি খুশি খুব সুন্দর করে পটল খেয়ে নেবে। ইনসাইড দ্য টানেল কি আছে, ইটস ইয়োর ট্রেজার হান্ট। যদি বলতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট থাকবে। এটা বলে দেখুন, কি আজকে ঠিকঠাক বলেছি? একদম একদম, এটা ভীষণ সুন্দর একটা টিপস বাচ্চাদের জন্য যারা একদমই সবজি খেতে পছন্দ করে না। তো তাদেরকে কিন্তু এরকম ভাবে কিন্তু আপনারা দিতেই পারেন। ওরা হয়তো গেমসের থ্রু দিয়ে হয়তো খাবারটাও খেয়ে নিল, আপনারও মন ভরলো, আর বাচ্চাটাও পুষ্টিটা কিন্তু সম্পূর্ণভাবে পেল। অ্যাবসলিউটলি। আজকে যখন আমি মানে রেসিপির মতো করে টিপস বললাম, তখন তোমার কাছে আজকে রেসিপি চাইবো না, কিন্তু এটা একটুখানি জানতে চাইবো যে মোটামুটি কোন ধরনের খাবার এবং কি কি ধরনের খাবারে কি কি আছে। মানে তুমি আগেই মেনশন করেছো যে ক্যালসিয়াম আর প্রোটিনের কথা, একটু যদি ক্যাটাগরাইজ করে বলো, কারণ অনেক সময় তো আমরা বই নিয়ে সবসময় বসে নেই, ডাক্তারের কাছে যেতে হবে যে কি খাওয়াবো, আর ওষুধপত্র ছাড়া বাচ্চাদেরকে আমরা নর্মাল খাবার খাইয়ে কিভাবে সম্পূর্ণ পুষ্টি এবং যাতে তাদের প্রপার গ্রোথ হয় সেটা যদি বলো। তো অনেক সময় কি হয়, আমরা প্রোটিনের কথা যেহেতু বারবার বলছি, আমাদের কিছু কিছু প্রোটিন ড্রিঙ্ক বাচ্চাদের কিন্তু অনেকেই মা বাবারা খাওয়ান। তো সেক্ষেত্রে বাইরের প্রোটিন ড্রিঙ্কটা না করে আমি যদি বলি বাড়িতে আপনি যদি একটুখানি বাদামের সমস্ত জিনিস নিয়ে নেন, আর তার সাথে যদি তার মধ্যে একটু ছাতু দিয়ে দেন, আর তার মধ্যে যদি একটু আমন্ড মিল্ক বা এমনি নর্মাল মিল্ক দিয়ে আপনি ভালো করে ওটাকে মেখে দিন, তাহলেও কিন্তু খাওয়ানো যাবে। আর সেকেন্ড হচ্ছে দুধের মধ্যে কিন্তু একটু হলুদ দেওয়া, তাতে কিন্তু আমাদের হেলদি স্কিন এবং হেলদি কিন্তু বডি থাকে। ওটা কিন্তু মানে হেলদি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, এটা বডির গ্রোথেও কিন্তু খুব হেল্প করে। আরেকটা জিনিস হচ্ছে প্রোটিনের রেগুলার আলাদা আলাদা সেক্টরকে কিন্তু ক্যাচ করুন। যেরকম হচ্ছে আপনি ননভেজ হলেও বা আপনি ভেজ হলেও রেগুলার কিন্তু একই জিনিসে ফোকাস থাকবেন না। কোনো দিন হয়তো ডালের এই ভেরিয়েন্টটা খাচ্ছেন, তো অন্যদিন ডালের অন্য ভেরিয়েন্টটা খান। তো ডাল তো আমাদের মোটামুটিভাবে 8 রকমের পাওয়া যায়, আমরা 7 দিন ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভেজিটেরিয়ানদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয় না। সেকেন্ড হচ্ছে ভেজিটেরিয়ানদের মেন ফুড সোর্স কিন্তু থাকে মিল্কের থেকে। তো মিল্ক যদি অ্যালার্জি থাকে তাহলে তারা সোয়া খেতে পারে, মাশরুম খেতে পারে, আর নানান রকম সিডসেও কিন্তু প্রোটিন খুব বেশি থাকে। আর তাদের কিন্তু একটুখানি লিফি ভেজিটেবলস আর সবজিটা একটু বেশি খেতে হবে, তার থেকে কিন্তু তারা প্রোটিনটা বেশি পাবে। লিফি ভেজিটেবলস আমরা দেখি যে শাক তো শুধুই ফাইবার, কিন্তু না, শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা অন্য ভেজিটেবলসের মধ্যে থাকে না। তো সেখান থেকে আমরা কিন্তু শাকটাকে ডেলি ইনক্লুড করতে পারি ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে। আর নন ভেজের তো প্রচুর অপশন আছে, সেক্ষেত্রে মাছ, মাংস, ডিম, কাঁকড়া, চিংড়ি থেকে অয়েস্টার থেকে শুরু করে সি ফুড থেকে শুরু করে প্রচুর, তারা দুধও খাচ্ছে। তো ইনফ্যাক্ট তাদের হয়তো এগুলো হয় না, কিন্তু নন ভেজিটেরিয়ানদের জন্য প্রোটিনের এই সেক্টরটা। আর কার্বোহাইড্রেটটা অলওয়েজ কিন্তু প্রসেসড জিনিসটাকে বাদ দিয়ে হোল হুইট বা হোল গ্রেন বা অনেক রকমের মিলেটস কিন্তু বাচ্চাদের আমরা এখন থেকে দিতে পারি, যাতে তাদের ডায়াবেটিসটা না আসে বডিতে, নানা রকম ক্রনিক ডিজিজ যাতে না আসে।
ছোট বাচ্চাদের বলবো যে মিল্ক, একদম কাও মিল্ক খুব ছোট বয়স থেকে খাওয়াবেন না, এতে কিন্তু ডায়াবেটিসের চান্স বেড়ে যায়। আমরা ভাবি যে মাদার মিল্ক হয়তো ছেড়ে দিল, তাদেরকে আমরা এবার গরুর দুধ বা অন্য কোনো দুধ দিচ্ছি, দই দিচ্ছি। দইটা আপনি দিতে পারেন বিকজ ইট ইজ ফার্মেন্টেড। আপনি কিন্তু মিল্কটা কিন্তু একদম ছোট বয়স থেকে দরকার না পড়লে মানে হচ্ছে মাসে 2 দিন। আমার বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো এমা তুমি আপনাদের, যে বলছো, তাহলে যে এই যে চন্দ্রবিন্দুর গান আমরা শুনেছি, দুধ না খেলে হবে না ভালো ভালো ছেলে, ছেলে, এটা কিন্তু তাহলে? একদমই ভুল কথা। কারণ দুধে এখনকার দিনে সেরকম ভাবে কিন্তু গ্রাস ফেড কাউ আমরা কিন্তু পাই না, সবাই কিন্তু গ্রেন ফেড। আচ্ছা, এটা তাহলে কিন্তু একটা দুধটা big অ্যাভয়েড করতে difference। পারি আমরা, হ্যাঁ। অন্য কোনো ডেয়ারি প্রোডাক্ট খাওয়াতে তাই পারি। জন্যই যারা ছোটবেলা থেকে দুধটা খায় তাদের কিন্তু গ্যাস, অম্বল এবং নানান রকম ক্রনিক ডিজিজের চান্স কিন্তু বাড়তে থাকে। এবার যদি দুধটা আমি পরিমাণ মতো খাই তাহলে কিন্তু এটা হয় না। তো সেক্ষেত্রে এটাকে একটু নজরে রাখতে হবে সবাইকে। ওয়ান্ডারফুল, তাহলে নজরে কিন্তু রাখতে হবে নিউট্রি টক শো। প্রত্যেক সপ্তাহে আমরা হাজির হয়ে যাই একটা নতুন এপিসোড নিয়ে এবং কথা বলি অনেক নতুন নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় এটাই ছিল, নিউট্রিশন ফর কিডস। কারণ ছোটবেলা থেকে যদি তারা একটা ডিসিপ্লিনের মধ্যে, খাওয়া দাওয়াটাও তো একটা ডিসিপ্লিন, এর মধ্যে বড় হয়, তাহলে কিন্তু হঠাৎ করেই তারা ভুল পথে চালিত হবে না, কি তাই তো? তাহলে আগামী সপ্তাহে সঙ্গে থাকবেন, কথা দিলেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সঙ্গীতা, থ্যাংক ইউ আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য। তবে কথা দিতে হবে আগামী সপ্তাহে তুমি সঙ্গে থাকবে। একদম নিশ্চয়ই থাকবো। তোমরা সবসময় আমাকে ইনভাইট করো, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে এসে মনটা ভালো হয়, এত রকম কথা বলা এবং মানুষের যে এত সাড়া আমরা পেয়েছি এই শোতে, আমার খুব আসতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন রুতলিনদি। থ্যাংক ইউ আমাদের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের, তারা আছেন বলেই আমরা আছি। এমন করেই সঙ্গে থাকবেন, কমেন্টস করবেন এবং আপনাদের কোনো যদি বিশেষ কোনো প্রবলেম থাকে সেটাও নির্দ্বিধায় আমাদের লিখে পাঠাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।